চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরের কোণে একটাই প্রদীপ জ্বলছে। সন্ধ্যে থেকেই সবাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তাই পরিবেশটাকেই একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে। ফুলদিদার কাছে শোনা গল্পগুলোর মধ্যে এই গল্পটাই শ্রেষ্ঠ বলে মনে হয় আমার। পৌষের রাতে সব ভাই বোন মিলে কম্বলের তলায় পা ঢোকালাম, আর ফুলদিদা শুরু করলো তার সেই আধি ভৌতিক আধি রহস্যময় অভিযানের কাহিনী নিয়ে। নিজেকে ফুলদিদার জায়গায় বসিয়ে গেলাম 50 বছর আগে, আমাদের দেশের বাড়ি কাবিলপুরে। প্রত্যেক শনিবারের মতো সেই শনিবারেও ফুলদাদু কলকাতায় যায় ব্যবসার মালপত্র আনতে। খুব অস্বাভাবিকতা বলতে ঘণ্টাখানেক দেরি হয়েছিল সেদিন বাড়ি ফিরতে। তা হতেই পারে, কারণ তখনকার কলকাতা আর এখনকার কলকাতায় বিস্তর ফারাক। তাও আবার কাবিলপুরের মতো গ্রামে ফিরতে হবে। সবার কাছেই খুব স্বাভাবিক বলে মনে হয়েছিল ব্যাপারটা, কিন্তু ফুলদিদার প্রথম থেকেই ব্যাপারটা গোলমেলে লাগছিল। মানুষটা ফেরা অবধি ঘরের মধ্যে কেন বসে আছে? হাত মুখ ধুতেও তো বাইরে এলো না। এক কাপ চা নিয়ে ফুলদাদুর সামনে যেতেই দেখল সেই ভয়ঙ্কর দৃশ্য। দাদুর চোখ অসম্ভব লাল, হাত পা কাঁপছে, আর ক্রমাগত বলে চলেছে, আমাকে বাঁচতে দিল না, আমি কাউকে বাঁচতে দেব না, আমাকে আমাকে বাঁচতে দিল না, আমিও কাউকে বাঁচতে দেব না। ফুলদিদা কলকাতার কলেজে পড়া শিক্ষিতা সংস্কার মুক্ত মেয়ে হওয়ায় প্রথমে ভেবেছিল দাদুর কোনো অসুখ হয়েছে, কিন্তু কিছু সময়ের মধ্যেই বোঝা গেল আসল রোগটা আর কিছু নয়, কোনো এক অশরীরী বাসা বেঁধেছে দাদুর শরীরে। আতঙ্ক খুব দ্রুত ছড়িয়ে পড়ল বাড়ির সবার মধ্যে। কেউ দাদুর দিকে এগোতে সাহস পর্যন্ত পেল না। একমাত্র দিদা কিছুটা ভয় মাখা উৎসাহ নিয়ে এগিয়ে গেল, কথা বলার চেষ্টা করল দাদুর দেহে বসবাসকারী সেই প্রেতাত্মার সাথে। নানা ছলে বলে কৌশলে শান্তভাবে জানার চেষ্টা করল পুরো ব্যাপারটা। অবশেষে মুখ খুলল সেই প্রেতাত্মা। কলকাতার এক নামকরা ব্যবসায়ী তিনি। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ার ফলস্বরূপ স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হতে হয় ভদ্রলোককে। তর্কাতর্কির সময় রাগের মাথায় স্ত্রীর প্রেমিক ফলকাটা ছুরি ঢুকিয়ে দেয় তার বুকে। মৃত্যু হতে বেশি সময় লাগেনি, সাথে সাথেই খুনের প্রমাণ লোপাট করতে মৃতদেহকে বস্তাবন্দি করে নদীর ঘাটে ফেলতে যাচ্ছিল। আর ঠিক সেই সময় দাদু তার গাড়িকে উদ্দেশ্য করে হাত দেখায় আর থামতে অনুরোধ করে। সন্ধ্যা নেমে গিয়েছিল, লাস্ট বাসটাও ধরতে পারেনি, তাই ফেরিঘাটে যাওয়ার জন্য কারো সাহায্য প্রয়োজন ছিল। ওরা দাঁড়ালো। গ্রাম্য সাধারণ একজনকে দেখে নতুন ফন্দি আটল। ভেবেছিল দোষটা পুরোটাই এর ঘাড়ে চাপিয়ে দেবে। গাড়ি থামতেই খুব আনন্দিত হয়ে উঠে পড়ল দাদু। মহিলা এবং পুরুষ দুজনকেই ধন্যবাদ জানালো, কিন্তু প্রত্যুত্তর পেল না তাদের থেকে। অজান্তেই বস্তাবন্দি মৃতদেহের পাশেই বসেছিল দাদু। আলো আধারে ঠিক বুঝতে না পারলেও
খুব গোপন কিছু আছে ওতে, তা আন্দাজ করেছিল, তবে তা নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেনি। রাত বাড়ছে, আর সাথে চিন্তাও। প্রায় ফেরিঘাটের কাছে চলে এসেছে, তখনই কোত্থেকে একটা দুধসাদা বাচ্চা গাড়ির সামনে চলে আসে, আর জোরে ব্রেক কষে ড্রাইভার। সবাই সামনের দিকে ঝুঁকে গেল, আর সাথে সাথেই খুলে গেল বস্তার মুখ। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে দাদু দেখতে পেল ওই ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ। সেই সময় থেকেই দাদুর দেহে আশ্রয় করেছিল ওই আত্মা। দিদাকে তিনি জানান, যত সময় তার খুনের প্রতিকার কেউ করছে তত সময় তিনি মুক্তি পাবেন না, আর দাদুর দেহেই বসবাস করবেন। পরিস্থিতি সামাল দিতে দিদা সে সময় প্রতিশ্রুতি দিয়েছিল 2 দিনের মধ্যেই খুনের প্রমাণ জোগাড় করে খুনিদের শাস্তির ব্যবস্থা করে দেবে। কিন্তু কিভাবে দেবে কিছুই বুঝতে পারল না। সারা রাত এই নিয়ে জল্পনা কল্পনা বহু রকম করল, কিন্তু কিছুই কিনারা পেল না। সকাল হলো, খবরের কাগজ খুলে তাজ্জব দিদা। হাতের মুঠোয় যেন আকাশ পেল। কাগজের প্রথম পাতাতেই বড় বড় করে লেখা ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের খবর। সেই ফেরিঘাটের কথাই লেখা আছে ওখানে, যেখান থেকে দাদু কাবিলপুরে আসার নৌকায় ওঠে। এই যে সেই ভদ্রলোক, তা বুঝতে আর বাকি রইল না। হেডলাইনের পর বিস্তারিত জানতে পড়া শুরু করলো পুরো খবরটা। তখন তো আরও হতবাক। এই তদন্তের দায়ভার দেওয়া হয়েছে যে পুলিশ অফিসারকে, সে আর কেউ না, দিদার মাস্তুতো দাদা সুজয় বড়ুয়া। ভদ্রলোক অনেক বড় ব্যবসায়ী, তাই ব্যবসায়ী মহলে ঘটনাটা বেশ সাড়া ফেলেছে। সবটা জানার পর আর বিন্দুমাত্র দেরি না করে দাদুরূপী সেই ব্যবসায়ীকে নিয়ে দিদা কলকাতায় দাদার উদ্দেশ্যে রওনা দিল। দাদাকে সবিস্তারে ঘটনাটা জানালো। খুব স্বাভাবিকভাবেই প্রথমটায় অবাস্তব মনে হলেও দিদার দাদা রাতটুকু ভাবার জন্য সময় নিলেন। সকাল হলো। আত্মার কথা মতো পুলিশ হানা দিল তার জীবৎকালের বসত বাড়িতে খুনের প্রমাণ খুঁজতে। প্রমাণ লুকোতে ছুরিটাকে বাগানের মাটির তলায় পুঁতে তার ওপর গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল। ছুরিতে পাওয়া গেল আঙুলের ছাপ, যা থেকে সবটা প্রমাণিত হলো। পুলিশি জেরার সামনে দুজনেই অপরাধ স্বীকার করলো। সবকিছু মিটে গেল। দিদা তার দেওয়া প্রতিশ্রুতি রেখেছিল। শান্তি পেল ভদ্রলোকের আত্মা। দাদুর দেহ ত্যাগ করল। দিদা সহ পুরো পরিবারও স্বস্তি পেল। তবে দিদার মনে একটা চাপা কষ্ট থেকেই গিয়েছিল, যা আজও দিদাকে ভাবায়। ওই যে ব্যবসায়ী আর তার স্ত্রীর একমাত্র মেয়ের মুখটা, তা আজও ভুলতে পারে না দিদা। বছর 10 একটা মেয়ে সেদিন থেকে এত বড় একটা পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেল।